আসসালামু আলাইকুম দেলোয়ার ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া মানুষ তো আসলে অনেক সময় বলে না যে বাংলাদেশে ইসলাম পালন করা সহজ, আমেরিকাতে কঠিন। আপনি ইউএসএ তে আছেন, এখন টেক্সাসে আছেন। ইউএসএ তে আছেন ৩৩ বছর বেশি সময়। আপনার বাচ্চারা এখানে বড় হইছে। আপনি বাংলাদেশে ইসলামিক ব্যাপারে আগ্রহী ছিলেন না। আপনি ইউএসএ তে গিয়ে এখন ইসলামের ব্যাপারে এতটা আগ্রহী যে সেখানে আপনি এখন মানুষকে ইসলাম শিখাচ্ছেন। বিভিন্ন দেশ থেকে ইভেন হার্ভার্ড থেকেও হার্ভার্ডের স্টুডেন্ট আপনার আছে। বিভিন্ন দেশের মানুষজনকে আপনি ইসলাম শিখাচ্ছেন। কানাডা, ইউরোপ এবং আপনার নিজের বাচ্চারা আলহামদুলিল্লাহ একদিকে তারা এমআইটিতে পড়ে বা আমেরিকাতে টপ মেডিকেল স্কুলে পড়াশোনা করছে এবং তারা খুবই ধার্মিক। সো যেখানে আপনি বাংলাদেশে ইসলামের ব্যাপারে আগ্রহ পেলেন না, সেখানে আপনি আমেরিকাতে গিয়ে কিভাবে ইসলামের ব্যাপারে আগ্রহ পেলেন? সো আমি একটু আগের থেকে আরম্ভ করতে চাই। আমার 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 শৈশব থেকে যদি এরা মানে আপনি অনুমতি দেন। যেমন আমার জন্ম হইছে মানিকগঞ্জের সিংগাইরের তালেবপুর গ্রামে। একদম অজপাড়াগা ব্যাক দেন দেখতেছি যে 1970s তখন। যখন আমার বোঝার বয়স হইছে, তখন আমি কি কাজ করতাম, আমরা তো ৫ ভাই ৩ বোন, অনেকগুলা ভাই বোন। আমার মনে আছে রাতে যখন মা আমাদের এখানে আসতো যে আমরা সবকে আছে না মাথা গুনতো যে ৮টা আছে কিনা। তো এই রুমে কয়টা, ওই রুমে কয়টা, এরকম করে গুনতো আরকি। যখন ৪-৫ বছরের কথা আমার মনে আছে যে তখন আমি কি করি, ওই মা বলে যে ওই ঘাস কাটতে যা। তা আমি ঘাস কাটে নিয়ে আসি। কেন? আমাদের ২ টা গাই আছে যে গাই দুধ দেয়। তো ওই বলে যে তুই ঘাস যদি না কাটিস তোকে দুধ ভাত দেব না। তো ওই দুধ ভাত খাওয়ার জন্য, কলা খাওয়ার জন্য ওই ঘাস কাটতাম। আর ঘাস কাটার সময় আবার ওখানে তখনকার আমলে যে ওই যে ঘাসের মধ্যে জুয়া খেলতো। কারণ কিরকম ৪-৫ জনে মিলে ঘাস কাটতে গেলে এত এর ঘাস এই ঘাস, তখন একটা গোল সার্কেল দিয়া ওই কাঁচি ফেঁকে দিত। ওই যে কাঁচি ওটার ভিতরে পড়তো ও সব ঘাস নিয়ে যেত। তো আলটিমেটলি এভরি সিঙ্গেল ডে আমি খালি হাতে ফিরতাম আর খালি মার খাইতাম যে তুই ঘাস আনতে পারিস না। তো যাদের সঙ্গে খেলাধুলা করি, তো একদিন দিয়ে হঠাৎ করে দেখি ওরা ঘাসও কাটে না, ওরা নাই, ওদের সঙ্গে খেলাধুলা করি, মানে খেলাধুলার লোক পাই না। তো ওদের কাছে জিজ্ঞেস করছি আরে কোথায় গেছে, বলে স্কুলে গেছে। ফার্স্ট কনসেপ্ট আমাকে স্কুল কনসেপ্ট, স্কুলে গেছে, আচ্ছা তো আমাকে তো স্কুলে যেতে হবে। তো স্কুলে যাই। তারপর দিন আমার খুব মনটা খারাপ, ওরা যখন যায় ওদের সাথে গেলে ভালো লাগে। পরের দিন স্কুলে গেলাম, স্কুলে গিয়ে ওই যে ইটের মধ্যে ব্রিকের মধ্যে বসে আর কি। তো আমি যেহেতু লেটে গেছি, তো আমাকে ভাঙ্গা ইটের মধ্যে পাছার মধ্যে দিয়া বসে আসছে আর কি। তো কতক্ষণ পর ওই বৃষ্টি আসছে, তো ছেড়ে দিছে। ঠিক তারপর দিন রোদ উঠছে, ছেড়ে দিছে। আমি মনে করছি এটাই স্কুল, মানে তো খুব খারাপ না, যাই আধা ঘন্টা বসে থাকি, ছেড়ে দেয়। কতদিন পর ওরা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, ওখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে অন্য ক্লাসে গিয়ে বসছে। তা আমিও ওদের সাথে অন্য ক্লাসে গিয়ে বসছি। তো স্যারেরাও কিছু বলে না, কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই। এরকম আরেকবার হয়েছে, ওরা থার্ড গ্রেডে গিয়ে বসছে। তো আমি বলছি ওরা যেখানে বসবে আমি ওখানে বসবো। থার্ড গ্রেডে বসছে, তো টিচার এসে নাম লিখতেছে, তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি। আমি বলে দিছি। তখন আমার সিরিয়াল নাম্বার হচ্ছে 23। আমি প্রথম স্বীকৃতি পেলাম আমি স্কুলের স্টুডেন্ট এবং থার্ড গ্রেডে বয়স হইতেছে। তো ওইখান থেকে আমি লেখাপড়া আরম্ভ করি। বাসায় আসি, বাসায় এসে আব্বা মা ঘাস কাটতে বলে, আমি আর ঘাস কাটতে না, ভাল লাগে না, কেন কাদা ওখানে, ওই যে ঘাসের ধান খেতের মধ্যে শরীরের মধ্যে মানে চুলকায়, এটা চুলকায়। তো মাকে দেখলেই আমি না বই নিয়ে বসে থাকি, বাল্য শিক্ষা ওটা আদর্শ লিপি, ওই বই নিয়ে বসে থাকি আর খালি মুখস্থ করি। ওই মাকে দেখলে যে মা যেন আমার ঘাস কাটতে না বলে। তখন আমার আরেক ভাই আছে, তুই যাও, বই নিয়ে বসে আছে, ওকে পাঠায়। তো ওই যে একটা উইক পয়েন্ট, আমি মাকে দেখলেই আমি বই নিয়ে বসি। তো বই নিয়ে বসতে বসতে পুরা বই না মুখস্থ করে ফেলছি। যখন পরীক্ষা দিছি, পরীক্ষা দিয়ে একদম পুরো ফার্স্ট, কি জন্য ওই যা আসছে সব তোমার জানা। ওই যে ফার্স্ট হয়েছি, তখন আমার একটু ভালো লাগলো। 4th গ্রেডে ফার্স্ট, দেন 5th গ্রেডে ফার্স্ট। অনেকগুলো ভাই বোনের মধ্যে মা আব্বা চিন্তা করতেছে আমার তো কোনো ভাই ছেলে মেয়েরা তো লেখাপড়া করতে পারলো না, এটাকে আমি ঢাকায় নিয়ে যাই। তো উনি বললো যে তুমি ঢাকায় যাবা। আমি তো মানে খুশিতে, কারণ ওই গ্রামে হাঁটলে পায়ের নিচ দিয়া খায়া যায়। হ্যাঁ, তো ওখান দিয়ে আবার আলকাতরা লাগাই দেয়। তো আমি ওই আলকাতরা লাগাই দিই যাতে না খায়। তো আমি চিন্তা করি ঢাকায় গেলে তো আর আমাকে আলকাতরা লাগাইতে হবে না। খুব এক্সাইটেড। তো আমাকে নিয়ে গেছে, ঢাকায় নিয়ে গেছে। ঢাকায় গিয়ে আমাকে ভর্তি করাই দিল একটা স্কুলে। আব্বা তো স্কুল টুসিল জানে না, আমার আব্বা মা দুইজনই অশিক্ষিত। আব্বা শুনছি যে 2-3 পর্যন্ত পড়ছে, ম্যাথ ট্যাথ পারে, কিন্তু আম্মা তো নাম সই করতে পারে না। সো ওখানে গেলাম, যাওয়ার পর তারপরে একটা স্কুলে আজম করে নাম একজন, তুই কি আমার স্কুলে ছেলেটাকে ভর্তি করে দিতে পারবি? ওকে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওখানে অ্যাডমিশন চার্জ দিলাম, সেকেন্ড হলাম, ভর্তি। আমার রোল নাম্বার হলো 40। তারপর আমার স্টার্ট হলো। কিন্তু যেহেতু আমি গ্রামের থেকে আসছি, আমার কোনো স্কুল ড্রেস নাই, আমার পায়জামা পাঞ্জাবি, তো সবাই আমাকে বলে যে তুই তো মানিকগঞ্জের খ্যাত, দৌড়, বাঙ্গাল, এরকম করে ডাকে। আমাকে খুব খারাপ লাগে, মানে বুলিং করে না, খুব খারাপ লাগে। আর আমি কান্দি, কিন্তু আমার বাবা আমার বাবার সময়ই নেই আমাকে অ্যাটেনশন দেওয়ার জন্য। কান্দি, স্কুলে যেতে ইচ্ছা করে না। আবার যাই, ওই খ্যাত, বাঙ্গাল, ধুর, বাঙ্গাল, এরকম এরকম বলে করতে করতে আবার ওই ছোট ছোট টর্চ লাইট আছে, আমাকে দর দেখায়, দেখছি যেটা পিস্তল, তোর মেরা ফেলাবো, এরকম করে। আমি দৌড়িয়ে চলি, আমাকে গুলি করে ফেলবে, এরকম করতে করতে যখন 7-এ উঠলাম, 7-এ ওঠার পর ওই যারা ভয় দেখাচ্ছে, একটা ছেলে মারা গেল পানিতে ডুবা। এনিওয়ে, তো 7-এ থাকতে তখন আমি আস্তে আস্তে ভালো স্টুডেন্ট হই। তো স্কুলটা আসলে হাম্মাদিয়া হাই স্কুল, টুপি মার্কা স্কুল, মানে আপনাকে বাধ্যতামূলক টুপি পরে যেতে হবে। আব্বাকে বললাম যে আব্বা আমাকে টুপি কিনে দেন। না, টুপি কিনে দেবো, টুপির দাম 10 টাকা। তখনকার টুপির
10 টাকা ছিল, টুপি কিনে দিবে না। তো আমি কি করি, যে মার ওই ব্যাট খাই, মার খাই। সব টিচারে মারে না, কয়েকজন টিচার মারে। তো ভয়ে, প্লাস্টিকের ব্যাট, ভয়ে আব্বার একটা টুপি ছিল, এই গোল টুপি, ওই মাথার মধ্যে দিছি গল গল করে। তো আমি ওইটা মাথায় দিয়ে গেছি, গিয়ে পিছনের বেঞ্চে বসছি। বসে ওই টিচার বলতেছে যে এই যে আমার সোনাকান্দার পীর, দাঁড়াও। সোনাকান্দা এই জিনিসটা কি, তো শব্দটা যে একটু নেগেটিভ নেগেটিভ এটা আমি বুঝতেছি। সোনাকান্দা কি আমি জানি না, এটা শিখছি আরো 3-4 বছর পর, কারণ কুমিল্লার একটা জায়গার নাম সোনাকান্দা, ওখানে একটা পীর টির আছে আর কি। তো আগে তো জানতাম না, যেহেতু সোনাকান্দা বলছে না, এখন সবাই মিলে জানা করছে তাই, তো ওই আমাকে টাইটেল দিয়ে দিল সোনাকান্দা। আমাকে আর কেউ নাম বলে না, দেলোয়ার। ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে না, যে আমি আর আবার কোন মুসিবতে বললাম। এখন এই সোনাকান্দা এইদিকে আয়, এই সোনাকান্দা কি, এই সোনাকান্দা অঙ্কটা কি করছে, উফ, মানে কি যে বুলিং এর মধ্যে পড়ছি। চিন্তা করলাম গ্রামে তো ভালো ছিলাম, ওখানে তো সবাই আমি মানে মধ্যমণি ছিলাম। যখন ক্লাস 8-এ উঠলাম, 8-এ ওঠার পর আস্তে আস্তে মানে আমার ওই ভালো স্টুডেন্ট, ভালো সিরিয়াল নাম্বার ভালো হইতে থাকলো, তো আমি ভালো হইতাম 9-10। তারপরে আমাকে কিছু বলে না, কারণ আমি তো মোটামুটি ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট। তারপরে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর ওই ইন্টারমিডিয়েট পরীক্ষা ভর্তি হইলাম। তারপরে এখন দেখি আমার আব্বা কাজ করতো কবি শামসুর রহমানকে চেনেন না, কবি শামসুর রহমানের কাছে খুব অল্প বেতনে চাকরি করতো। তো ওখানে থাকি, ওই তখন ওই টেলিভিশন কোথাও কেউ নাই। তারপরে ওই যে হুমায়ুন আহমেদের নাটকগুলো দেখতে যাই। তো ওরা বলে যে তুমি এখানে দেখতে পারো, কিন্তু তোমাদেরকে এই চা আনতে হবে, পুরি আনতে হবে। হয়তো আমাকে দিয়ে চা আনাই, আমি কোনো মাইন্ড করি না, কারণ আমাকে তো নাটক দেখতে হবে। তো এইভাবে আমি ওদের সাথে থাকি, ওইগুলো দেখি, কিন্তু আব্বার সঙ্গে থাকি, কারণ আমার সমস্ত ভাই বোন ব্রাদার সব গ্রামে। তো ওইভাবে থাকতে থাকতে কিন্তু ওরা করে কি, আব্বার কাছে আসে, আব্বাকে নাম ধরে ডাকে, এই মনসুর মিয়া এদিকে আসো তো। আমার কাছে খারাপ লাগে। এরা এরা কিন্তু আমার বয়সে বেশি বড় না, আমার থেকে হয়তো 2-3 বছর বড় হবে। ওরা হয়তো 9 গ্রেডে পড়ে বা 10 গ্রেডে পড়ে, আমি হয়তো 6 গ্রেডে পড়ি। আব্বাকে নাম ডাকে, তো নাম ডাকে আমার খুব খারাপ লাগে, যে আমার আব্বা বুড়া লোক। সেই তখনই আব্বা বুড়া, কারণ আমি তো ছোট শেষের দিকে না, আমার তো অনেক বড় ভাই বোন আছে। আমি বললাম যে নাম ধরে ডাকে বেয়াদব টাইপের, কি করতে হবে, আমাকে লেখাপড়া করতে হবে, কারণ ওরা লেখাপড়া করা, ছবি শামসুর রহমান, ওনার ভাই সাইফুর রহমান চৌধুরী, ওনার ভাই অ্যাকোয়াটিক শিপিং লিমিটেডের মালিক, আমাকে লেখাপড়া করতে হবে। লেখাপড়া করলে আমার আব্বাকে এখান থেকে আসলে লেখাপড়াটা আমার মানে এক্সপোজ হয় ভালো, আমাকে অনেক ভালো স্টুডেন্ট হতে হবে। তারপরে কিন্তু ওদেরকে আমি খুব ঘৃণা করি, ম্যাট্রিকে খুব ভালো রেজাল্ট করি। ওই যে ওই চাপটা, এর মধ্যে অনেক কারণ আছে, কারণ আমি ইংলিশে খুব দুর্বল ছিলাম। আমাকে ওই ইংলিশ র্যাপিড রিডার একটা বলা আছে, ওইটা পড়াইতো একটা এক্সট্রা। তা আমাকে সোহরাব রুস্তমের একটা ওই সামারি মুখস্থ করতে বলছে। আমি তো ইংলিশে খুব দুর্বল, আব্বার কাছে গেছি, আব্বা আমাকে এটা একটু দেখাই দেন তো, আমি তো পারতেছি না। আমার আব্বা তো কিছু জানেন না। আমার ধারণা হলো গিয়া ফাদার সবকিছু পারবে, মানে বাবা মানে কি, যত সমস্যা আছে সব বাবার কাছে গেলেই সমাধান। আব্বার চোখ দিয়ে পানি পড়তেছে, তা আমি বুঝছি না আব্বা কাজ হবে না। দেন আমি তখন ওই মুখস্থ করতে থাকলাম, মুখস্থ করতে পুরা সোহরাব রুস্তমের 4-5 পৃষ্ঠা মুখস্থ করে ফেলছি। স্যার যখন জিজ্ঞেস করছে না, তো আমি মুখস্থ বলতেছি, স্যারেও মনে করতেছে সামারিটা এত বড় নাকি, স্যারে তুই বয়। তো এরকম করে তো মুখস্থ বিদ্যা আরম্ভ হইলো। তখন ওই মুখস্থর কারণে আমি আসলে ম্যাট্রিকে ভালো রেজাল্ট করলাম, ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করলাম, তারপরে ডাক্তার হব। ইন্টারমিডিয়েটে খুবই ভালো রেজাল্ট করছে আমি, কিন্তু বাংলা আর ইংলিশে আমি খুব একটা ভালো না। ডাক্তার হব, ডাক্তার হওয়ার সময় তখন ওই ডাক্তার পরীক্ষা দিছি। তখন আমাদের সময় ছিল, আমি জানি না আপনাদের সময় কিরকম ছিল, ম্যাট্রিকে 4% যোগ হয়, ইন্টারমিডিয়েটে 6% নাম্বার যোগ হয়। যোগ হওয়ার পর 100তে পরীক্ষা হয় ভাইবা, 80 মার্কে রিটেন আর 20 মার্কে ভাইবা। 80 মার্কে সুপার পরীক্ষা, আমার মনে আছে মিটফুট মেডিকেল পরীক্ষা দিই, আমার রোল নাম্বার ছিল 5, 6, 7। আউটস্ট্যান্ডিং পরীক্ষা, কারণ আমি তো মানুষকে হেল্প করতাম, তো হেল্প করতে 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 মানে মানে ভালো করে ফেলছি। ভাইবা পরীক্ষা দিতে গেছি, প্রথমে প্রশ্ন করছে, এই তুমি কি শয়তানের বাতি দেখছো? কথাটা বলতেছি কারণ আছে। আমি পড়লাম কি কেমিস্ট্রিতে, কি শয়তানের বাতি, এটা কি জিনিস? বলে যে এটা কি জিনিস, এটা কেমিস্ট্রিতে মিথেন গ্যাস বেসিক্যালি। আমি বুঝিনি। তারপরে বলছে অ্যানোড আর ক্যাথোড, এই দুইটাও বুঝিনি, কারণ ওই চ্যাপ্টার আমি পড়িনি। আমাকে 20-এর মধ্যে 6 দিল। 20-এর মধ্যে 6 পাওয়া মানে কি, আমি প্রায় 1,500 স্টুডেন্টের পিছনে চলে গেছি। অথচ মেডিকেল কলেজ তখন 8টা মেডিকেল কলেজ গভর্নমেন্ট, এমনি প্রাইভেট স্কুল, এখন তো অনেক প্রাইভেট, কিন্তু তখন ছিল না। তার মানে আমি আউট। এদিকে আমি মেডিকেল ভর্তি হতাম, আমি বিওটি পরীক্ষা দিইনি, আমি ঢাকা ইউনিভার্সিটি, আমি জানি যে আমি মেডিকেল ভর্তি হবো, টোটালি মানে পারলাম না। তখন আমার টোটালি আমার মাথা ওই যে ক্র্যাক করে না, ডাক্তারের কাছে নিয়ে গেছে আব্বা, ইন্টারমিডিয়েট পাস করে যায়। আমি গেছি 26 বছর বয়সে। তখন অনেক কিছু করার পর একটা সময় চিন্তা করলাম যে এই জীবন নিয়ে আমি কি করব, আমাকে তো একটা কিছু আমেরিকাতে গেলাম আন্ডার গ্রাজুয়েটে, মানুষ যা আন্ডার গ্রাজুয়েট 18 বছর বয়সে। তারপরে আমি চিন্তা করলাম যে কি করি কোথায় যাই। তখন গ্রাফিক্স বলে একটা আছে কলেজ আছে, তো আমাদের এক বড় ভাই, উনি গ্রাফিক্সে পাস করছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এবং খুব মানুষ ওনাকে খুব ভালো বলে, আর মাঝে মাঝে ইংরেজিও বলে। হাই ভাই বললো যে তুই কি ভর্তি হবি এখানে? তা আব্বা আমার আশা ছেড়ে দিছে, ওই ভাতের চাল দেয় না, এটা খাওয়া না খায় থেকে মানুষের বাসায় খাই, এরকম করি, মানুষের বাসায় জায়গির থাকি, ওইরকম অবস্থা হয়ে গেছে। আমরা গ্রাফিক্সে ভর্তি হবো, পরীক্ষা দিয়ে মানে পরীক্ষা দিচ্ছে। আবার ওই পরীক্ষাটা মানে সময় দেরি হয়ে গেছে, প্রিন্সিপালের কাছে বইলা আমাকে অ্যানালাইজ করে দিচ্ছে। তো পরীক্ষা আমি ফার্স্ট হয়ে গেছি, গ্রাফিক্সে ভর্তি হওয়ার সময় ফার্স্ট হয়ে গেছি। হোল গ্রাফিক্স জার্নি আই নেভার বি সেকেন্ড স্টুডেন্ট, নেভার। আলহামদুলিল্লাহ, এই যে রেজাল্ট করলাম, রেজাল্ট করার পর থাকবো কোথায়? তারপরে আমার থাকার জায়গা দরকার, ধানমন্ডি এক বাসায় আমি রইলাম। দেখার পর তো বলতেছে তুমি, একটা ছেলে পড়ে রেসিডেন্সিয়াল মডেল কলেজে,
একটা ছেলে পড়ে মানারত ইন্টারন্যাশনাল, একটা ছেলে পড়ে আরব মিশন স্কুলে, মানে সব টাফ টাফ স্কুল বাংলাদেশের তখনকার আমলে, মানে ক্যাডেট কলেজ নাই, তো এদিকে পড়াতে পারবা? আমি বলি, হ্যাঁ পারবো, কারণ আমার থাকার জায়গা দরকার, আমি পারবো। বলে তুমি এক কাজ করো, তুমি ওই আইডি লাইব্রেরিতে যাও, আইডি লাইব্রেরিতে গিয়া তুমি 3টা বই নিয়ে আসো। বইটা কি? ব্যারন্স, ক্লিপস, আর্কো। আমি শুনিনি না, কখনো শুনি। তা আমি গেছি ওখানে, ওই মালিকের কাছে গেছি, বলছে আমাকে মিসেস আলম পাঠাইছে এই ব্যারন্স, ক্লিফ আর আর্কোর 3টা বই দিতে, মোটা মোটা বড় বড় সাইজের বই, এই টোফেলের বই। বলে যে এদেরকে টোফেল শেখাও। কি মুসিবত, মানে টোফেল আমি তো জীবনে কোনদিন চিন্তাই করিনি আমি ওদের টোফেল শেখাবো। তা আমি বই পাতা উল্টে, আর ছোট ছোট টাইপ, মানে 6 পয়েন্ট টাইপ, এই এক পাতার মধ্যে শেষ করতে বহু সময় লাগে, রাত দিন 24 ঘন্টা পড়তে পড়তে। বিনিময় কি? বিনিময়ে ওদের বাসায় থাকতে পারবো আর খাইতে পারবো, কিন্তু সবচেয়ে শেষে ঘুমাতে যেতে হবে, সবচেয়ে আগে উঠতে হবে। আগে উঠতে হবে এই জন্য, ওর বাবা আবার গৃহ সংস্থার অধিদপ্তরে কাজ করে, ওই দরজার মধ্যে দিয়ে যায়, ওই দরজানে ওখানে শুই। তা সারা রাত দিন রাত 24 ঘন্টা লেখাপড়া করি। আর এখানে তো বুঝেন বাংলাদেশে জায়গায় থাকতে গেলে বাজার করতে হয়, পোলাপান পড়াইতে হয়, আবার মাঝে মাঝে ঘর দুয়ার পরিষ্কার করতে হয়, আর খাওয়ার সময় দেখবেন খালি ঝোল আর তরকারি দিয়ে ভাত খাইতে হবে। এইটাই ডিসিশন, মানে টিপিক্যাল। এখনো আছে কিনা আমি জানি না, তখন এরকম ছিল। আর ওদের বাসার কাজের ছেলে মেয়েদেরকে মারও খাইতে হয়, প্রচণ্ড মার খাইতে হয়। ওগুলো আমি দেখছি, আমি একদিন নিজের চোখে। তো আমি চিন্তা করছি আমাকে বড় হতে হবে, আস্তে 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 ওই ওই যে আমার মুখস্থর ব্যাপারটা আছে না, ওই মুখস্থ করতে থাকি, আর ওদেরকে প্রশ্ন করি। ওরাও মনে করে আমি খুব ইন্টেলিজেন্ট। তারপরে অঙ্ক টঙ্ক আছে না, অঙ্ক তো আগের থেকে ভালো ছিলাম, তো ওদেরকে পড়ায় ওরা খুব ভেরি স্যাটিসফাই, মানে শুভ্র, পাপ্পু, ওরা সব ভেরি স্যাটিসফাই। ওরা আমাকে বলে, দেলার ভাই আমার একটা ক্লাসমেট আছে সেন্ট জোসেফে, নয়ন করে নাম, পড়বে? আমি নিয়ে আসো। তো বেশি স্টুডেন্ট এই যে আমি পড়াইতেছি, এই পড়াইতে আমি এক্সপার্ট হয়ে যেতেছি। তো আমাকে আর ওদেরকে পড়াতে গেলে আমার বই নিতে হয় না, সব আমার মুখস্থ হয়ে গেছে। আমি ঠাস 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 প্রশ্ন করি। তো একজন পরীক্ষা দিল, টোফেল পরীক্ষা দিল, তখন 610 পাইল, তখন টোটাল স্কোর ছিল 677। আমি যে এত খুশি হয়েছি ওর জন্য না, আমার জন্য, যে আমি কোত্থেকে কই আসছি, আমার এই ম্যানেজমেন্টে, আমার এই এটাতে 610 পেল। তখনই প্রথম আমার চিন্তা হইলো যে আমি তো পরীক্ষা দিতে পারি, মানে আমার মানে বিদেশের এই যে আমেরিকার জার্নিটা কেমনে আসলো। তারপর হচ্ছে 1992 অক্টোবর 24, নটরডেম কলেজে 104 নম্বর রুমে আমার নিচতলায় আমার সিট পড়লো। আমি পরীক্ষা দিলাম, $35 টোফেলের করতে হয়। শনিবারে কিছু, শনিবারে দিলে একটা রচনা লিখতে হয়, কিন্তু অন্য দিনে গেলে রচনা লিখতে হবে না, রচনার মধ্যে পাস। তা আমি বেশ কিছুদিন প্রিপারেশন নিলাম, প্রিপারেশন নিয়ে আমি পরীক্ষা দিলাম। আই ওয়াজ দ্য মানে নাম্বার 1 ইন হোল বাংলাদেশ। আমি পেলাম 650, 677। এইটা জানলাম কেন হাইয়েস্ট স্কোর। ওই ইউসিস আছে না, এখনও আছে, ওই যে আপনার মতিঝিলে ওর 5তলায়, ওখানে গিয়ে জীবন্নেসা বেগমের কাছে জিজ্ঞেস করলাম, দেখলাম যে এটা কি তুমি? আমি বললাম এটা আমি গেছিলাম পিটার্স গাইড খুঁজতে, যে আমেরিকা যাবো, পিটার্স গাইড একটা আছে না অ্যাড্রেসের, ওই পিটার্স গাইড করতে গেছিলাম। ও বলছে তোমার চেহারা মতো লাগানো। তখন তো আবার ওই টোফেলের মধ্যে আবার ছবি দিয়ে দেয়, পাসপোর্টের ছবি দিয়ে দেয়। আমার পাসপোর্টের নাম্বার ছিল E860502। তো ওরকম দেখা বলে সব কিছু আমাকে ওখানে আমাকে ওই অ্যাড্রেস দিয়ে দিল, কার্ড দিয়ে দিল, সমস্ত কিছু। তুমি এখানে সব ফ্রি, তোমার কোনো ফি লাগবে না। ওখানে ইংলিশ গান শোনা যায়, ডায়ার স্টেটস, মাইকেল জ্যাকসন, এটা সেটা। ইংলিশটা আমি ভালো হই কিভাবে? দেন আমি তো সব কিছু বুঝি, কিন্তু বলতে গেলে মানে অসুবিধা হয় আর কি। দেন আমি চিন্তা করি যে, আর আমার যে ওই বাসায় যে থাকি, ওদের আমার দায়িত্ব ছিল ওদেরকে ফিনল্যান্ড পাঠানো, কেউ নরওয়ে যাবে। আর ওরা একটু, আমি ওদের ডিটেলস বলবো না, ওরা খুব খুব হাই লেভেলের লোক, মানে মনে করেন আর্মি প্রশাসন, পুলিশ প্রশাসন সব ওদের। তো ওই বলেই যে আমাকে বলে অমুক, আমার নাম বলো, নাম বলে ঠিক আছে। আমি এমবেসিতে যাই, এমবেসিকে ওদের নাম বলি, আমাকে স্যালুট মারা আরম্ভ করে। আর আমি কোন জায়গার থেকে, তালিবপুরের একটা মানে অজপাড়াগার থেকে আসা একটা লোক। তো কিন্তু আমার সাথে ওদের খুব ভালো সম্পর্ক হয়ে গেল, কারণ বেনিফিটটা তো ওদের না, বেনিফিটটা তো আমার। আমি চিন্তা করি এই বেনিফিটটা আমিও নিতে পারি। তখন আমি অ্যাপ্লাই করলাম এই আমেরিকাতে। আমি যাবো তো আমেরিকাতে যাবো। তো আমেরিকাতে এখন ওই যে ফাইন্যান্সিয়াল একটা লাগে, তখন আমি কাজ করি, টিউশনি করি, অনেক টিউশনি করি। আমি গ্রুপে পড়াই, ওই যে নবকর্ম ইনস্টিটিউট, মানে বদরুন্নেসা কলেজের পাশে। তখন আমি 10 জনের ব্যাচ পড়াই, মানে 2000 টাকা করে নিই। এরকম অনেক ব্যাচ পড়াই, ডিওএসএসসি পড়াই, র্যাঙ্কিং ইনস্টিটিউট পড়াই, জিন্দাবাহার পড়াই, অনেক পড়াই। তো টাকাগুলো আমি ওই আইপিআইসি ব্যাংকে রাখি। আইপিআইসি ব্যাংকে তখন, আইপিআইসি ব্যাংক একমাত্র ব্যাংক তারা ওই কম্পিউটারাইজড স্টেটমেন্ট দেয়, অন্য কোনো ব্যাংক দেয় না। তো ওখানে আমি ওই টাকা জমা করি। আর আমি ওই আমার আব্বা তখন একটু উন্নতি হয়েছে, উনি একটু ছোট্ট একটা ব্যবসা দিয়েছে। ওই ব্যবসার জন্য কিছু কিছু আপনার ডায়েরি আছে না, ডায়েরির মধ্যে থাকে ওই গিল্টিং থাকে, 1987 গোল্ডেন কালার থাকে না, তো ওইটা অন্য জায়গায় ছাপে। তখন আমি বললাম যে আব্বা এই কাজটা আমাকে দেন, আমি করতে পারবো। তুই তো করে পারবি কেমনে? তখন আমার মনে আছে আমি ধূপখোলা মাঠ আছে না ফরিদাবাদ, ওই ধূপখোলা মাঠের একটা ক্যালকেশিয়ান লোক, ওরে 4500 টাকা মেশিন বানাইছিলাম। যে আমি তো আমেরিকা যেতাম, টাকা আমার বাবা তো টাকা দিবে না,
ওটা দিয়া তারপরে ওই যেকোনো জিনিস শিখতে গেলে আপনাকে ভুল করতে হয়। ওই ভুল টুল করে সারাদিন রাত 24 ঘন্টা অনেক টাকা কামাইছিলাম। আমার ওটা বলে ফয়েল স্ট্যাম্পিং। ওই ফয়েল স্ট্যাম্পিং যত টাকা কামাইতাম আমি জানি আমি আমেরিকা যাব। কে আমার ভাই বোন কি হলো না হলো আই রিয়েলি ডোন্ট কেয়ার, আমি আমেরিকা যাব। এরকম করতে করতে আমি যখন পরীক্ষা দিয়েছি আমার মানে রেজাল্ট ভালো হয়েছে 650। এদিকে আমার গ্রাফিক্সের রেজাল্ট তো মানে আউটস্ট্যান্ডিং রেজাল্ট, আই নেভার বিন সেকেন্ড প্লেস। সো পত্রপত্রিকায় ছবি উঠছে, এটা উঠছে, ওইটা উঠছে, সমস্ত কিছু পত্রিকার কাটিং নিয়ে আমি আমেরিকান এম্বাসিতে ফার্স্ট 1993-তে জুন মাসে আমি সেফ গেলাম, ভিসা পেয়ে গেলাম। ভিসা পাওয়ার পর আমেরিকা চলে গেলাম। আমেরিকাতে চলে গেলাম, উঠলাম গিয়া লস। আমার তো 14 জেনারেশনের মধ্যে কেউ নাই আমেরিকাতে, যাবো কার কাছে? আমাকে তো এক জায়গায় উঠতে হবে। তা আমি গেলাম যে আমার ক্লাসমেট আছে, বন্ধু আছে, ও লেখাপড়া করে না, ওখানে থাকে, ওর ইমিগ্রেন্ট হিসেবে লস গিয়ে ওর কাছে উঠলাম। তো ওর কাছে ওর নামটা বলতে চাইতেছি না, ওর বোন বললো, দুলাল এখানে যারা আসে আমাদের মতো লোকজন এরা লেখাপড়া করে না, তোমার মন্ত্রী মিনিস্টার ছেলেপেলে লেখাপড়া করে, তো আমরা কাজ কাম করো, তুমি কাজ কাম করো। আমি কাজে লেগে গেলাম। কত ঘন্টা 5 টাকা 7-11-এ, মানে 40 ঘন্টা কাজ করলে আমার মানে 200 টাকা, মানে 800 টাকা মাসে আমি ইনকাম করব। আমি হিসাব করে দেখি আমি বাংলাদেশেই বেটার, কারণ আমার আব্বার ওখান থেকে যে আমি কাজ করতাম ফয়েল পেন্টিং, আমার তো ভালো টাকা ইনকাম করতাম। 1 মাস করার পর মানে দিস ইজ নট গোনা ওয়ার্ক উইথ মি, সো আই এম গোয়িং টু গো ওয়েস্ট ভার্জিনিয়ার I-20 ছিল আমার, ইউনিভার্সিটি ওয়েস্ট ভার্জিনিয়া। এখন তো ভালো, আগে তখন তো ভালো ছিল না, খুব কম স্ট্রাগল করে এরকম অবস্থা। তা আমি আর নিতে পারছি, আমি দাঁড়ায় গেছি। তারপরে বললো যে হোয়াট শুড ইউ ডু, হি ইজ এক্সপেলড। ওয়ান অফ দ্য বেস্ট স্কুল, পাবলিক স্কুলের মধ্যে আমার ছেলে ওখান থেকেও, মানে আমার বড় ছেলে ওখান থেকে পাশ করছে। মানে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পাওয়া স্টুডেন্ট এক্সপেলড। মানে থেকে গ্রাফ কোথায় চলে গেছে, কোনো ধরনের কোনো রিকোয়েস্ট নেই। অনেক রিকোয়েস্ট করছি আমি, মানে অফিসাররা, পুলিশ অফিসার কেন, কারণ আমি যদি কোনো সিনকেট করি আমাকে এই মানে আমেরিকানরা ভেরি অর্গানাইজ জাতি, ভেরি অর্গানাইজ, সব কিছু আছে, মানে হোয়াট ইফ মানে সব কিছু আছে। আমি কিছু করতে পারলাম না। এখন এটা করোনার সময় কি করব, বাসায় চলে আসলাম। আমি কাঁদতেছি, আমার ছেলে কাঁদতেছে না, ও একটু কমই কান্দে, আমার বড়টা কান্দে কিন্তু ও কান্দে না। তারপরে ঘুমাইতে পারে না আমি, ও নিজেও ঘুমাইতে পারে নাই। তারপর দিন সকালবেলা বলে যে বাবা আমি আর পাবলিক স্কুলে পড়বো না। এটা আমি বলিনি, ও আমাকে বলতেছে। মানে আমি দোতলা থেকে নিচে নাম আসছি। আমি তো কি করবি, কারণ এই স্কুলে তো যাইতে হবে, ওই চোর বাটপার ওই ওরা মানে সেক্স অফেন্ডার, ওদের সাথে তো তোকে ক্লাস করতে হবে। কোথায় যাবে, কারণ তাহলে আমাকে বাসা বিক্রি করে অন্য জায়গায় যেতে হবে। আর অন্য জায়গায় যদি যাবো রেফারেন্স পাবে কোন স্কুল থেকে আসছো, মানে দেয়ার ইজ নো ওয়ে ক্যান স্কেপ ফ্রম ইট। আপনাকে আমেরিকায় থাকতে হলে আপনাকে কোথাও মানে পারবেন না। তখন আমি বললাম ঠিক আছে তুই কী করবা বাবা? বলে আমি মাদ্রাসায় যাব। কোন মাদ্রাসায়? বলে আমি মিশিগান যাব। আমি হাউ ডু ইউ ডিসাইড টু গো টু মিশিগান? বলে আই হ্যাড এ ফ্রেন্ড, হি ইজ অলরেডি দেয়ার। ওর নাম হলো উজায়ের, সে উজায়ের হায়দ্রাবাদ। ও স্কুলের স্টুডেন্ট না, ও অন্য কাউন্টির ছেলে, ওখানে পড়ে। আমার কাছে ওই যে বললাম না তাসনিমের ওয়াটার মতো লাগে, আমার কাছে ভাল লাগতেছে। বাট হাউ ইস এ করোনা, হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ মিলিয়ন্স অফ পিপল ডাইং। এই মুহূর্তে আমি সেই ছোটোবেলার মানে একটা মুভি দেখছিলাম, আবার বনবাসের রূপবান, ওই মানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যেভাবে রেখে আসছে, ও এইভাবে মানে ওখানে যাব, আমি মনে করছি ওখানে নিয়ে যাবো আর মারা যাবে। আমি বললাম ওকে ওকে বাবা ওকে। দেন আমি টিচারের সাথে আলাপ করলাম, প্যালেস্টাইনের এক টিচার ডিরেক্টর, ওর সাথে আলাপ করলাম, স্কেজুল করলাম, কিন্তু আমি আর ওই স্কুলে যেতেছি না। দেন ওখান থেকে উনি মানে ওকে ইন্টারভিউ নিয়ে সে সিলেক্ট হইলো, কারণ ওই বড়বার কাছ থেকে শিখছে কিছু, মানে তাজবিদের সমস্যা আছে, শিখলো। তারপরে বললো তুমি ওকে নিয়ে আসো। এর মধ্যেই আর ওখানে তো প্লেন যায়, মানে করেন আমরা দুইজনই যাত্রী প্লেনের মধ্যে, আর কোনো মানে 6 ফুট দূরে থাকতে হয়, মানে ওই পার করোনার সময়। আমি কোথায় যেতেছি, আমি তো জানি যে আমি মরতে যেতেছি। আমি যেতেছি মনে করেন ওই মানে ইসমাইল হোসেনের যে মানে ওইভাবে হয়তো মিনায় যেতেছি, মানে ওই জিনিসটা আমার মনে হইতেছে কুরবানি দিতে যেতেছে আমার ছেলেটাকে, আমার কাছে এরকম মনে হইতেছে। দেন আমি গেলাম, মানে এয়ারপোর্টে গিয়া ওই স্পিরিট এয়ারলাইন্স, খুব চিপ এয়ারলাইন্স, আমরা দুজনই যাত্রী, আর কোনো যাত্রী নাই। তো আমেরিকানরা তো মনে করেন কেয়ার করে না, ওরা যাবেই। ওকে আমাদেরকে নিয়ে গিয়ে হোটেলে যাব, কারণ আমি তো আর মিশে যাবো না, তখন তো সময় নাই। হোটেলে গেলাম, হলিডে ইন, ওখানে গেছি। চিন্তা করছি বালিশের মধ্যে দেখি যে মনে হয় গতকাল কেউ মানে জীবনে ছড়াই গেছে, আজকে রাতে আমরা দুজন মারা যাবো এখানে। শুইও না, বসিও না, মানে চুপচাপ মানে কি যে করবো, কারণ টেক্সাসের অবস্থা খুব খারাপ, মানে কয়েক হাজার মারা যায় প্রতিদিন। তো চিন্তা করি, আর ওই মিশিগান তো আমেরিকা মানে অতটা উন্নত না, মিশিগান একটু পুর স্টেট। তারপর সারা রাত না ঘুমায়, দুজনে না ঘুমায় কথাবার্তা করে কাটানোর পর সকালবেলা মাদ্রাসায় গেলাম। মাদ্রাসায় গিয়া যখন টিচারকে দিলাম, আল্লাহ পাক কীভাবে মানুষকে হেদায়েত দেয়। টিচারের কাছে গেলাম, টিচারও কোনো
ইম্পর্টেন্সই দিল না, কিন্তু আমি তো কাঁদতেছি, আমার ছেলেকে আমি রেখে যাব। বললো যে ওকে ওকে ব্রাদার, দ্যাটস ওকে, আই উইল টেক কেয়ার অফ হিম। আমি ওই ফার্স্ট যে ইয়ে এসে বসে আছে ওনাকে জিজ্ঞেস করলাম, আমি 2 রাকাত নামাজ পড়বো। দেখাই দিল নামাজের সময় আমি প্রায় 2 রাকাত নামাজ পড়ছি আধা ঘন্টা যাবত। মানে নাক দিয়ে চোখ দিয়ে সমস্ত দিক দিয়ে যে কান্না আসতেছে আমার ছেলেকে, আল্লাহ তুমি ওকে যেন ও সুস্থভাবে থাকতে পারে। আর ওখানে যদি মনে করেন করোনা হয় কাউকে, ওকে লক আপ করে দেয় 2 সপ্তাহের জন্য। অ্যান্ড আমার বাসায় লক আপ করলে অন্য জিনিস, ওখানে লক আপ করলে খাওয়া নাই, ওনাওয়া নাই, মানে কি অবস্থার বয়স 14 বছর বয়স। ও কিন্তু ওর খুব সাহস। আমি সাহস দেখে আশ্চর্য হয়ে গেছি। তারপরে নামাজ পড়ে যখন আসতেছি, কাঁচের গ্লাসে যখন মানে হাত নাড়াইতেছে, কিন্তু আমার হৃদয়টা মনে করেন মানে ব্লিডিং ফ্রম মাই হার্ট। তো ওখানে থেকে আমি চলে আসলাম। আসার পর কোনো যোগাযোগ নাই। ওই টিচার তো আবার ওই টিচার এমন, উনি ফোনও রাখে না। মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেরকম উনি ঐরকম মানে আছে না? ওরকমভাবে যে আমার কোনো ফোন নাই। যোগাযোগও করতে পারি না যে কিরকম কি করলো, আপডেট নাই। আর কোনো ইন্টারনেট নাই। মানে আপনাকে ওর টেলিফোন আছে, কিন্তু টেলিফোনটা জমা দিয়ে যেতে হবে। এখনো। মানে নো ইন্টারনেট, নো টেলিফোন, নো নাথিং। শুধুমাত্র মানে একটা মানে পে ফোন আছে, ওই ফোন থেকে ফোন করতে পারে। যদি আমি রিকোয়েস্ট করি যে এই ফোন নাম্বারে ফোন করো, ওরা ওই সফটওয়্যার মাধ্যমে ঢুকায় দেয়, ওই একটা ফোনে ফোন করতে পারে। ওকে জিজ্ঞেস করে তো ভালোই বলে। দেন 1 বছর পর, 1.5 বছর পর যে ছেলে কিছুই পারে না হাফেজ হয়ে গেছে। আমার না বিশ্বাস হইতেছে না। আমার ছেলে হাফেজ হয়ে গেল। তো এরকম ছেলে। মানে ও চেঞ্জ হয়ে গেছে পুরা। তারপরে কেন আমাকে, আমি একদিন হঠাৎ করে আমি সারপ্রাইজ ভিজিট দিয়ে গেছি। সকালবেলা গেছি আমি। যে আমার ছেলে আসলে কি করতেছে আমি নিজে চোখে না দেখা পর্যন্ত থাকবো না। এটা বলে সানডে সকালবেলা। আমি ওখানে গেছি। যাওয়ার পর তো ওই একটা লোক ঢুকতেছে, ওখানে তো সিকিউরিটি সিস্টেম, আমি ঢুকে গেছি। ঢুকে গেছি যে মসজিদটা আছে না, পুরো মসজিদটা সকাল 8টার সময় সবাই ঘুমাইতেছে ফজরের পর। আমার ছেলে কোরআন শরীফ পড়তেছে। দেখে আমার শরীর পশম টানে গেছে যে, যে কতটা সে মানে চেষ্টা করতেছে। কারণ ওর বাবার কষ্টটা বুঝতে পারছে। দেন আলহামদুলিল্লাহ তারপরে আলিম কোর্স আরম্ভ হলো। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, হি ইজ অ্যাপ্রোচিং 5th ইয়ার। নাম্বার 1 আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে লাস্ট ইয়ার 2025 এবং রেগুলার এডুকেশন আছে না, ওরা আমেরিকানরা পড়ায়, হি বিকেম দ্য ভ্যালেডিক্টোরিয়ান। মানে এতটা মানে টিচাররা ওকে মানে খুব সমীহ করে মানে বলে যে সাইয়াম এভাবে না হইলে এভাবে হবে। সো এই যে ইন্টারনেট ছাড়া কিন্তু কোনো ইন্টারনেট নাই, নো ইন্টারনেট এট অল। সমস্ত কিছু বই দেখে, লাইব্রেরি আছে, প্রচুর বই আছে ওখানে, সব কিছু বই আছে। ওই বই দেখে 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 হি বিকাম দ্য ভ্যালেডিক্টোরিয়ান। ওখানে ভিডিও টিডিও করছে, সমস্ত কিছু করছি। সো তারপরে এখন মনে করেন এই যে এখন তো ফার্স্ট বয়, তো আমার সাথে আসলে চলে গেছে। সো এখন ওই যে আমি আমি একটা মাদ্রাসা আরম্ভ করছি। আমার বাবা যখন মারা গেছে আমাকে একটা জায়গা দিয়েছিল গ্রামে, তো ওখানে একটা বিল্ডিং করছি আমার ইয়ে অনুযায়ী। তো ওখানে ওই যে ওরা 2 জন ওখানে ওরা ওখানে এভরি ওয়ান্স ইন এ হোয়াইল যখনই সময় পায় ওরা করে, আমি ইন্টারপ্রেট করি। সো ও এখন কি ইউনিভার্সিটিতে যাচ্ছে? ওর তো এখন বয়স। হ্যাঁ, ও ইউনিভার্সিটি যাচ্ছে। ওখানে তো ফুল টাইম আলেম কোর্স, ও মুফতি হবে। সো আলহামদুলিল্লাহ। সো এট দ্য সেম টাইম ওই মাদ্রাসা অন্য ইউনিভার্সিটির সাথে কানেক্ট আছে। কানেকশনের পর তো বলছে যে তোমরা এখান থেকে করলে ওদের অ্যাক্রিডেশন, তার মানে ও যখন রেগুলার স্কুলে যাবে ওই কোর্সগুলো আর নিতে হবে না, অ্যাজ ইফ ওই কলেজের জিপিএগুলো 0 হবে। দেন ইনশাল্লাহ হি উইল বি ইন দ্য মেডিসিন টু, বাট হিজ জার্নি উইল বি লিটল বিট লঙ্গার দেন হিজ ব্রাদার। কারণ সে তো আবার ওইখানে মুক্তি তো হইতেছে, সে ডাক্তার হবে। এবং সে এবং আমার মনে হয় সে আরো বড় ভালো ডাক্তার হবে। কি জন্য? আমার এই ছেলে মানে আমি বাবারা, আপনার তো ছেলে মেয়ে আছে বুঝতে পারেন, আমি জানি হিজ এক্সট্রিমলি মানে ইন্টেলিজেন্ট ছেলে। সে বলছে বাবা আমি হাফেজ, আলহামদুলিল্লাহ। হাফেজ শুধু হাফেজ না, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত মনে করেন সকালে 8টার সময় আরম্ভ করে সন্ধ্যা 6টার সময়, উইদাউট সেইং ফ্রম দ্য হার্ট, হি ডিড ইট সো মেনি টাইমস আলহামদুলিল্লাহ। এবং আমার বড় ছেলেও তো মনে করেন মক্কায় গিয়া সে একদম উইদাউট সেইং, অনেক হাফেজরা ধরে কিন্তু মুখে বলতে পারে আলহামদুলিল্লাহ। হিজ নাম্বার 1 ওখান দিয়েও, নাম্বার 1 ওখান দিয়ে। আমি জাস্ট বলতেছি ইটস নট ব্র্যাগিং, বিকজ ইফ ইউ রিয়েলি ওয়ান্ট ইউ ক্যান ডু ইট। এখানে আমি বলবো যে আপনার কাছে কি মনে হয় যে প্যারেন্টিংটা তো চ্যালেঞ্জিং, এখন প্যারেন্টিংটা সারা পৃথিবীতেই চ্যালেঞ্জিং, আমেরিকাতে আরও বেশি চ্যালেঞ্জিং, স্পেশালি ইসলামিকভাবে বড় করা। তো সেইখানে মনে করেন যে আপনার কাছে মনে হয় কি যে কী লেসনগুলো কি যেটা আপনি এই টোটাল জার্নিতে আপনার কাছে আপনি রিয়েলাইজ করছেন? আমি নিজেও রিয়েলাইজ করি, শুধু আমার ছেলের জন্য না, কারণ আমার ক্লাসে তো স্টুডেন্ট আছে। আমার ক্লাসে স্টুডেন্ট আছে মনে করেন বয়স
7 থেকে আরম্ভ করে বাংলাদেশি স্টুডেন্ট আছে আমার কাছে। এই মিরপুর, আপনাদের মিরপুরেও আছে। সো আপনি যখন বলছেন আপনার স্টুডেন্ট আছে, মানে আপনি যদি আমরা পরে ওইটাতে ডিটেইলস যাবো, আপনি কি করেন? বাট আপনি যখন বলছেন আপনি কি পড়ান? আমি কোরআন ওদেরকে আমি কোরআন পড়াই, আমি ম্যাথ পড়াই, আমি কম্পিউটার সায়েন্সও পড়াই। আমি সবকিছু অনলাইনে। বিকজ অফ দি ইন্টারনেট এই সুযোগটা আমি নেব না কেন? রাইট। আপনি কত সাল থেকে পড়াচ্ছেন? আমি স্টার্ট করছি 2015 সাল থেকে। 2015 অ্যাকচুয়ালি আমি স্টার্ট করছি 2001 সাল থেকে, যখন আমি নিজে কোরআন শরীফ পড়ি। একটা সুদানি একটা ব্রাদার হিশাম, প্রচণ্ড আমি মনে করি এই যে পড়ানোর ব্যাপারটা আনলেন না, আমরা আমাদের বাংলাদেশে, আমি তো বাংলাদেশেও 26 বছর পর্যন্ত আমি বয়স হয়েছে। আমি বাংলাদেশের কালচারও জানি, আমি আমেরিকান কালচার জানি 33 ইয়ার্স। দের ইজ এ বিগ প্রবলেম ইন বাংলাদেশ। আমরা বাচ্চাদেরকে যে পড়াই, কোনো কিছু না পড়লে না হঠাৎ করে রাগ হয়ে যায়। এটা হবে, তোর দ্বারা এই হবে না। এই যে কথাগুলো আছে না, এটা মনে করেন অ্যাজ ইফ দিস ইজ এ পয়জন। আপনি বাচ্চাদেরকে কখনোই এটা করতে পারবেন না। বাচ্চাদেরকে আদর দিয়ে, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আপনাকে পড়াতে হবে। আপনাকে ইউ হ্যাভ টু বি পেশেন্ট। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন 114 সূরার মধ্যে একটা কমপ্লিট চ্যাপ্টার হি হ্যাজ গিভেন জাস্ট ফর পেশেন্ট। ওয়াল আসর, লাস্টে যে মানে আউট অফ 4, যে এই যে পেশেন্ট, এই পেশেন্ট আমাদের নাই। এই পেশেন্ট থাকলে আমাদের এখানকার ছেলেপেলেরাও অনেক বড় হবে। তো ওই চ্যালেঞ্জটা আমি নিতে চাইতেছি ইনশাআল্লাহ। ওই চ্যালেঞ্জটা তো তার মানে আপনি যখন, আমি আবার ব্যাক করি আপনার বাচ্চাদের ক্ষেত্রে, যে আপনি কোন জিনিসটা রিয়েলাইজ করছেন পড়াইতে গিয়ে বাবা হিসেবে, আমেরিকাতে আছেন, যে আসলে একটা তো হচ্ছে কি যে হ্যাঁ সবাই প্যারেন্টিং এর ক্ষেত্রে বাচ্চাকে স্মার্টফোন দিয়েন না, স্ক্রিন দিয়েন না, বাচ্চাকে সময় দেন, বাট এর বাইরে আপনি কোন জিনিসগুলো রিয়েলাইজ করছেন যেটা খুব ইম্পর্টেন্ট? একটা ছেলেকে উন্নত করতে হলে শুধুমাত্র আপনি যে আমার রিয়েলাইজেশন, কারণ আমি তো আসছি খুব ভেরি পোর ফ্যামিলি থেকে না। তো একটা ছেলেকে উন্নতি করতে হলে শুধুমাত্র লেখাপড়া না, তাকে সকার খেলতে হবে। আমার ছোট ছেলে হি ওয়াজ দ্য নাম্বার 1 সকার, মানে অনেক অ্যাওয়ার্ড আছে সকারের। সেই সকারে একটা মানে এক একটা ইয়ারে 11-12 স্কোর করছে, মানে আপনার ওদের যে লিগ ওরকমভাবে। আচ্ছা, তারপরে আপনাকে মার্শাল আর্ট শেখাতে হবে। এখন হাউ ডু ইউ মনে করেন এগুলো এত কিছু কিভাবে করেন? ওইটা করতে গেলে আমাকে সুস্থ থাকতে হবে। এই বাবা মাকে এটাও বুঝতে হবে। আমি যে সোশ্যালাইজিং করি, মনে করেন আমেরিকাতে সমস্যা একটা আছে, এটা সমস্যা আমি বলতেছি, আমার কাছে মনে হইতেছে সমস্যা, অন্য মানুষের কাছে সমস্যা মনে হইতেছে না। প্রত্যেকটা উইকেন্ডে এদের দাওয়াত থাকে, এবং এই যে দাওয়াত থাকে, মনে করেন দাওয়াতের মধ্যে হয়তো অনেকে আমার কাছে আপসেট হয়ে যাবে, হয়তো অডিয়েন্স দেখবে। এই দাওয়াতের মধ্যে কী আলাপ হয় জানেন? আমি গেছি ইনিশিয়ালি, আমি ভার্জিনিয়া থাকতে যাম। দাওয়াতে হয়, হাউ মেনি হোম ইউ হ্যাভ, হোয়াট দ্য লোকেশন, হাউ মাচ ইজ ইট, ব্র্যাগিং। ব্র্যাগিং। সো ওইটা দিয়ে আপনাকে দেখায় যে হোয়াট কাইন্ড অফ স্ট্যাটাস উই আর, হোয়াট কাইন্ড অফ লেভেল উই হ্যাভ, হোয়াট কাইন্ড অফ অর্নামেন্টস ইউ হ্যাভ। এই যে দিস উইল নট টেক ইউ নো হোয়ার। কারণ ছেলেমেয়েরা কী করতেছে? আপস্টারে যাইতেছে, টেলিভিশন দেখতেছে, খেলতেছে। এই যে একটা ব্যাপার, ওরা যে মনে করেন আগেকার পোলাপানরা কী করতো? আসলে প্রিন্স থেকে দাঁড়িয়ে যেত। এখন কোনো বাসায় গেলে না, আন্টি আপনাদের ওয়েব কি দেখি, মানে আমার ইন্টারনেট দরকার ফার্স্ট, ওয়াইফাইটা দরকার। কারণ ওয়াইফাই না হলে পাগলের মতো হয়ে যায়। কারণ এটা আমার বাসায় হয়েছে একটা সময়, আমার যখন ছোট ছিল, মানে 2টা ওখানে মনে করেন সামহাও ওই ইন্টারনেটটা ডিসকানেক্ট হয়ে গেছে, 2 দিন ছিল। আমার তো মনে হয় আমার বাসায় একটা মানুষ মারা গেছে। এটা আমার 2 ছেলে। বাংলাদেশেও সেম অবস্থা এখন। বাংলাদেশে আনফরচুনেটলি ব্যাপারটা বাংলাদেশে এরকম হয়ে গেছে যে টিনেজারদের কাছে তাদের বাবা-মা মারা গেছে, এটা বড় সমস্যা না। বড় সমস্যা ওয়াইফাই নাই। ওয়াইফাই নাই। তো আমি চিন্তা করি এতটা খারাপ লাগছে। তো এখন এইজন্য এই ছেলেটাকে যখন দিছি, ও নো ইন্টারনেট, নো টেলিফোন, নো নাথিং। এভরিথিং দ্য ওয়ে উই ইউজড টু স্টাডি, রিসার্চ, দ্যাটস দ্য ওয়ে দ্য মিশিগান ইউনিভার্সিটি করতে। মিশিগান ওই মাদ্রাসা ইজ ওয়ান অফ দ্য বেস্ট। কারণ ওরা একদম আগের আমলে থেকে যেভাবে হইতেছে, ট্রেডিশনাল, একদম ট্রেডিশনাল। বই পড়ো, তারপরে লেখো। তো এইভাবে হইতেছে। তো এখন আপনি যে বললেন যে আর কি মানে ডেফিসিয়েন্স আছে? ডেফিসিয়েন্ট হলো গিয়া, মনে করেন আমাদের এই পৃথিবীতে যতগুলো সন্তান আসে, আপনার, আমার, উনার যত আছে, প্রত্যেকটা সন্তানের কিন্তু একটা গল্প আছে। প্রত্যেকটা সন্তানের গল্প আছে। আমাদেরকে কি হইতে হবে? আমাদেরকে হইতে হবে ওই সকল কারণ যার জন্য এই প্যারেন্টসদের যারা ওই গল্পগুলা সফল হইতে হবে। আমরা যদি প্যারেন্টস মনে করেন, আমার কাছে আমি সানডেতে ক্লাস নেই, সপ্তাহে একটা ক্লাস নেই, আবার কারো আছে মানে 5 দিন নেই। বাবা মারা আমাদের কাছে দিয়ে না ক্ষান্ত। আমি বাবা মাকে যে আপনি কোরআন শরীফ পড়তে পারেন? না, পারি না। আপনার ছেলেকে কেন শিখাইতেছেন? মানে না, ওরা না শিখলে কি হবে? আমি নো, দিস ইজ দ্য মিস্টেক। ইফ ইউ ওয়ান্ট এক্সপেক্ট সামথিং ফ্রম ইউর সন, ডু ইট। বি এ রোল মডেল। ইফ ইউ ডোন্ট বি এ রোল মডেল, ইউ ক্যানট গেট ইট। টুডে অ্যান্ড টুমোরো they will not be on track. They will be off track. You understand? They will be off track.
সো এই যে ব্যাপারটা তাদের মনে করেন আমাদের সাথে তাদের ইমানের সাথে, তাদের সাথে জ্ঞানের সাথে, তাদের সুন্দর চরিত্রের সাথে, তাদের আখলাগের সাথে, কারণ আমি ওই দাওয়াত খাওয়া, ওই সোশ্যালাইজিং করার থেকে আমার যে এই যে অফস্প্রিং, দিস ইজ মাচ 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 মোর দেন এনিবডি এলস। কারণ আমি স্পেশাল টাইপের ছেলেদের পড়াই। আমি কেন পড়াই? আমি কোত্থেকে আসলাম? আমেরিকাতে অনেক, অনেক মনে করেন রিমোট এরিয়া আছে যেখানে কোনো মনে করেন 50 মাইলস রেডিয়াস বা 60-100 মাইলস রেডিয়াস দেয়ার ইজ নো মসজিদ। নো মসজিদ এট অল। ওরা থাকে কি গ্যাস স্টেশন আছে, ওরা গ্যাস স্টেশন কিনছে। আমি ডিটেলসে যাব না গ্যাস স্টেশনের, বাট ওখানে থাকে। তখন আমি একদিন ওই খাসি কুরবানিতে গেছি। "ভাই আপনি এখানে থাকেন?" "কয় আমি এখানে থাকি।" "তা আপনারা নামাজ পড়েন কই? আপনি থাকেন কতদিন?" "কই 13 বছর।" "তবে জুম্মা টুম্মা পড়েন না?" "কয় ভাই পড়া হয় না।" 13 years they have not been doing Jummah. Not him, not her wife, not kids, nobody else. তার মানে ব্যবসা করে লাভ করতেছে। একটা দিন এই ছেলেমেয়েরা এখানে থাকবে, এখানে গ্রো হবে আনটিল দে ডাই। জুম্মার নামাজ পড়ে। তখন আমি চিন্তা করলাম যে ভাই এক কাজ করেন, আমি আপনাকে পড়াতে, আমি আপনার ৩ টা বাচ্চা আছে, আমি পড়াবো। কারণ ইন্টারনেট তো আছে। তো ওই আজ থেকে মনে করেন প্রায় ১৫-২০ বছর আগে থেকে আমি আরম্ভ করলাম। বলল যে, "ভাই আমি একটা কথা বলি, আপনি কারো কাছে বললেন না, আমার মেয়েটা একটু সমস্যা আছে।" আমি, "কি সমস্যা আছে?" "ও কথা বলতে পারে না।" আমি, "ভাই কথাটা আমাকে বলছেন, অন্য কাউকে বলেন না। কারণ দিস ইজ ইয়োর প্রোডাক্ট। ইয়োর প্রোডাক্ট শুড বি অলওয়েজ বেটার।" আমি দেখি এখন কথা বলতে পারে না। হ্যাঁ, কথা বললে মনে করেন রোবটের মতো কথা বলতে হয়। আপনাকে মানে ব্রেইন ট্রান্সলেট করে দেন রিপিউ করে। বাট আলহামদুলিল্লাহ আমি ওকে পড়াইতেছি প্রায় ১২ বছর যাবৎ। ওর নাম নওশিন, আমি মেনশন করলাম। ওর বাবা-মা আমাকে খুব অ্যাপ্রিশিয়েট করে। সে এখন মনে করেন সে এখন আ ইউনিভার্সিটি শেষ করে সে এখন মনে করেন ভালো জব করতেছে। সে কিভাবে কোরআন শরীফ ওয়ান অফ দ্য বেস্ট। ওই মেয়েটা আমার ক্লাসের মধ্যে বেস্ট স্টুডেন্ট। তা আরও স্টুডেন্ট আছে। ওদের নাম আমি বলব না। মানে ওইরকম ছেলেমেয়ে থাকলে বিশেষ করে আমি দেখছি বাবা আছে না, মা না। বাবারা আছে না গিভ আপ করে দেয়। বলে, "না, না, না, এর দ্বারা কাজ হবে না।" বাট তখন আমি ওর মার সাথে আমি সরাসরি আলাপ হয়েছে, অনেকবার আলাপ হয়েছে। ওর মা এখানকার ওয়ান অফ দ্য ফেমাস স্কুলের মানে টাফ টিচার, ইংলিশ টিচার ছিল। বলেছে, "দেলোয়ার ভাই আমি নিজেও টিচার ছিলাম। আপনি কি পারবেন?" কারণ উনি তো কোরআন পড়ান না। তা আমাকে দিছে। আমি, "আপা আপনি কোনো চিন্তা করেন না।" সেই ছেলে আমার কাছে আছে প্রায় ৫-৭ বছর যাবত আছে। আলহামদুলিল্লাহ এত সুন্দর কোরআন শরীফ পড়ে। মানে মানে কিন্তু সমস্যা কি? ও একটা কথা বললে আমি আপনাকে বললাম যে, "হোয়াটস ইউর নেম?" আমাকে ১০ সেকেন্ড ওয়েট করতে হয়। কারণ ওর ব্রেন ওকে প্রসেস করার পর যখন আন্ডারস্ট্যান্ড করে, তখন তার ডেলিভারি দেয়। এই যে পেশেন্টটা, এই যে ধৈর্যটা, এই যে সবরটা, এই সবরের জন্য মানে ৫-৭ বছরের এখন মনে করেন এখন সূরা বাকারা মনে করেন ওয়ান অফ দ্য বিগেস্ট সূরা 286 শেষ করে এখন সে সূরা ইমরানের মধ্যে আছে। ক্যান ইউ বিলিভ দিস? আর লটস অফ দোয়া হি মেমোরাইজড বাই হিমসেলফ। লটস অফ দোয়া। সুবহানাল্লাহ। অথচ আজ থেকে ৫-৭ বছর আগে বাবা একদম চলে যায়। এখন সেই বাবাও ওকে ভালোবাসে। তা আমি এই বাচ্চাটিকে মানে আমি ওদের জন্য করি না। আসলে আমি করি যে I have to die, I have to go to the graveyard. Angel will come, ask me questions. As long as I can answer this question. That is my interest. It's not like I'm making you happy or bragging যে, "Oh no, 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 no. Everybody should say salam to me." Not really. তো ভাইয়া যে জায়গাটা আমরা লাস্টের দিকে চলে আসছি, আমার যে জিনিসটা আপনাকে জানতে সেটা হচ্ছে এই যে আপনি এত বছর পড়াইলেন, আপনার বাচ্চাদের জার্নিটা দেখলেন, আপনার নিজের জার্নি। আপনার কাছে কি মনে হয় যে ইসলাম শিখানোর ক্ষেত্রে আমাদের মসজিদ মাদ্রাসায় তো শিখানো হয় বা নানাভাবে শিখানো হয়। শিখানোর ক্ষেত্রে কোন পদ্ধতিটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর এবং কোন পদ্ধতিটা কার্যকর না? শিখানোর পদ্ধতি হিসেবে? আমার কাছে মনে হয় যে আমি যা মনে করেন গত ২০ বছরের বেশি হবে পড়াইতেছি। তো আমি এখন পড়াইতেছি কিভাবে? আমি করি কি মনে করেন আমি একটা কথা বলি যে, "ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।" আমি জন্মের পর থেকে যখন মসজিদে যাওয়া আরম্ভ করছি, তখন থেকে এই জিনিস শুনতেছি। আমেরিকা যেয়েও শুনতেছি। I never knew that. What is it? মানে আমরা জানি এই লাইনটা পড়ার পর আর কোনো পড়া হবে না, নামাজ কাঁথা সোজা করো। তো হঠাৎ করে আমি একদিন আজ থেকে বহু বছর আগের কথা আমি নিলাম যে এটা কি বলতেছে এখানে? ফাযকুরুনি। আল্লাহ বলতেছে কোরআন শরীফে, "ইউ রিমেম্বার মি।" এটা বোধহয় ২০১ নম্বর আয়াত সূরা বাকারা। ইফ আই এম নট মেকিং মিস্টেক। "ইউ রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। ওয়াশকুরুলি" শুকর করো। বি গ্রেটফুল। ওয়ালা তাকফুরুন। নেভার বি আনগ্রেটফুল। এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা যদি আর নাথিং, এই একটা সেন্টেন্সে মানুষের লাইফ চেঞ্জ হয়ে যাবে। তা আমরা ওই জিনিসটা বুঝি না। তো আমি ওই জিনিস আমি কি করি একটা পোস্টার করি 8 and half by 11
আমি একটা পোস্টার করি, কারণ ওই যে আমার গ্রাফিক্স ব্যাকগ্রাউন্ড আছে, আমি বলছিলাম যে ওটাও আমি এখানে অ্যাপ্লাই করব, প্লাস আমার কম্পিউটার ডিগ্রি যে মানে পোস্ট ব্যাচেলার্স করছি ওটা অ্যাপ্লাই করি, দুইটা মিলা আমি করি কি এই টাইপের একটা এআই দিয়া, এই যে এআই আসলো, এআই আমি আই এম নট এক্সপার্ট বাট আই নো এআই, সো অল দোজ এলএলএম অ্যান্ড এভরিথিং, চ্যাট জিপিটি বলেন আরও অনেক কিছু। সো আমি ওইটা দিয়ে করি কি এইরকম একটা ছবি ক্রিয়েট করি, যেমন একটা একটা এক্সাম্পল দিই, মানে একটা ভিজুয়াল তৈরি ভিজুয়াল, করেন। যেমন একটা মনে করেন হাসান, আমরা বলি হাসান, হাসান, এহসান, মহসিন, রূপট হাসান, তারপরে এহসান। তো এইটার মধ্যে আমি একটা আমি যে ভিজুয়ালি যে একটা লোক পাহাড়ের দিক দিয়ে উঠতেছে, সো হোর দিচ্ছে তাকে হেল্প করতেছে, তাই না? এরকম একটা এক্সাম্পল দিয়া, তার মানে হাসান, এহসান, এহসানটা কি, এহসানটা মানে আজকে তোমার প্রতি এতটুকু ভালো বলে কালকে আরটু ভালো করতে হবে, আরটু ভালো করতে হবে, আনটিল ইউ ডাই ইউ হ্যাভ টু বি এহসান টু ইউর মম অ্যান্ড ড্যাড আনটিল ইউ ডাই। ইটস নট এহসান জাস্ট অনলি এহসান। এহসান তো মানে এহসানের শব্দের অর্থ কি কন্টিনিউয়াসলি আপনাকে ভালো করতে হবে বাবা মার সাথে, দেয়ার ইজ নো আপোষ, দেয়ার ইজ নো আর্গুমেন্ট। সো ওই রকম একটা দিই তো ওই বাচ্চাদের, কারণ বাচ্চারা কোরআন শরীফ পড়তে চায় না, তো ওই জিনিসগুলো দিলে আমি দেখছি পরে যখন আমি প্রশ্ন করি না তখন বলতে পারে এহসান মানে কি, হাসান মানে কি, মুহসিন মানে কি, এই ফাতকুরুনি শুকুর মানে কি, শুকুর আলহামদুলিল্লাহ, এই যে শুকুর, এই রুট ওয়ার্ডগুলা, এগুলো হলে কি কিছু কিছু ছেলেপেলে আছে এটা নিয়ে রিসার্চ করে, বলে যে এটা আপনাকে কোন মানুষ কোন ওয়ার্ড দিয়ে যে লাইফটা চেঞ্জ হয়ে যায় বুঝতে পারে না। যেমন ওখান থেকে যেমন আমার দুইটা ছেলে এখন এই মিশিগান মাদ্রাসায় গেছে, একটা নাম হলো ঈশান, আরেকটা ছেলের নাম হলো আরেকটা ছেলে ওই ঈশানেরই কাজিন ওয়াহিদ না কি, আমি এই মাত্র ভুলে গেছি। ওই আমার স্টুডেন্ট ছিল ৫ বছর আমার কাছে থাকছে, এখন ওরা ওই মাদ্রাসায় গেছে আলহামদুলিল্লাহ, এখন মাদ্রাসায় গেছে, এই জুলাইতে তারা হাফেজ হবে, তারা আমার স্টুডেন্ট। প্লাস এরকম আরও অনেক স্টুডেন্ট মধ্যে চলে গেছে আপনার ওই যে কানাডার পাশে দারুল উলুম, তো এরকম চলে গেছে। হ্যাঁ, আমি তো নিজেও তো ইসলামিক সম্বন্ধে অত জানি না, কিন্তু আমি যতদূর জানি, আমি যতদূর চেষ্টা করছি, আমার ছেলে আমাকে শেখায়, এখনও শেখায়, আমার ছেলে আসলেই ভুল ধরে। সো ওইরকম শিখতে শিখতে আমি এখনও শিখতেছি। আমি এখানে ওই ডেমরার একটা লোকের কাছে শিখতেছি, উনি ব্রাদার আজহারের ক্লাসমেট আবু দাউদ, তো উনি আমাকে প্রচণ্ড হেল্প করে, যেমন আপনি বললেন না, তা আপনি যখন বলতেছেন আমি জানি যে আপনি কী বলতে চাইতেছেন, তো উনি আমাকে হেল্প করে, আমি ওনাকে যতটা পারি আমি ওনাকে হেল্প করি, কারণ উনি তো সময় স্পেন্ড করতেছে না। তো আনটিল আই ডাই আই উইল জাস্ট কন্টিনিউ টু লার্ন এবং জাস্ট কনভে দিস মেসেজ টু আদার্স ইনক্লুডিং মাই ভিলেজ, ওখানে প্রায় 150 স্টুডেন্ট আছে। তো একটা জিনিস কি, বাবা মারা এই যে সমস্যাটা, বাবা মাকে ছেলেদের রোল মডেল হইতে হবে। বাবা মারা যদি ছেলেদের রোল মডেল না হইতে পারে, তাহলে আমি মনে করি এই ছেলেদের প্রতি একটা অন্যায়, বাবা মাদের অন্যায় এই ছেলেদের প্রতি, কারণ এই ছেলেমেয়েরা ম্যাক্সিমাম বাবা মারা কোরআন শরীফ কখনো পড়তে পারে না। আমার ক্লাসের কথা বলতেছি, পারে না তারা, এবং পড়তে চেষ্টা করে এবং তাদেরকে পড়াতে চেষ্টা করছি, পড়বে না, কিন্তু তারা সেম জিনিস মানে ছেলে মেয়েদের সাথে, তো এটা একটু মানে একটু হিপোক্রেসির মতো মনে হইতেছে না, একটু হিপোক্রেসির মতো মনে হচ্ছে। আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট, বাট আই ওয়ান্ট ইউ টু ডু ইট, হাউ দ্যাট পসিবল? তো একটা সময় এটা কি হবে, এখন হয়তো এটা হয়তো কনসিকুয়েন্সটা বুঝতে পারবে না, বাট টুডে টুমোরো দিস উইল বি কনসিকুয়েন্স, দিস উইল বি এ বিগ কনসিকুয়েন্স। তো ইনশাল্লাহ আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ পাক যেমন মানে গাইড দিক, যেন আমরা এই জন্য জিনিসগুলো যাতে কিওর করে। আর একটা জিনিস হলো সোশ্যালাইজিং, বাবা মাকে ছেলেদেরকে প্রচণ্ড সময় দিতে হবে, সেটা বাংলাদেশ হোক আর আমেরিকা হোক। আমি নিউ ইয়র্কের একটা ঠিকানা পত্রিকা আছে, সেই ঠিকানা পত্রিকার মধ্যে আমি একটা স্টোরি পড়ছিলাম বহু বছর আগের কথা, যে একটা মেয়ে তার বাবাকে জিজ্ঞেস করতেছে, বাবা তুমি যে কাজ করো, সকালে যাও সন্ধ্যার সময় আসো, কয় টাকা ইনকাম করো ঘন্টায়? বলে 20 টাকা। বলে তাহলে আমি কাজ করি বাবা, আমার কাছে 40 টাকা আছে, আমি তোমাকে 40 টাকা দিব, তুমি আমাকে 4 ঘন্টা সময় আমার সাথে স্পেন্ড করবা। ইটস আ হার্ট ব্রেকিং। মানে এই সময়টা আমরা দেই না, মানে দেই না, মানে স্কুলে নিয়ে ড্রপ করে দিয়ে বললে মানে বাঁচি না, 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 তোমাকে প্র্যাকটিস করতে হবে। আনটিল অ্যান্ড আনলেস ইউ ডু ইট, ইউ ক্যান এক্সপেক্ট দিস। আর আমাদের দোয়া করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আদার দেন দ্যাট, এবং তোমার হজ না, হজ স্টার্ট হইতেছে, সো দিস ইজ ওয়ান অফ দ্য দোয়া। ইনশাল্লাহ। তো ভাইয়া হজে যাচ্ছেন ইনশাল্লাহ, কালকে আপনার যাত্রা শুরু। হজে যাওয়ার আগের দিন আপনি আমাদেরকে সময় দিলেন, জাযাকাল্লাহ খাইর। এটা একটা খুবই অনুপ্রেরণামূলক গল্প, এবং আমি মনে করি যে প্যারেন্টিং পৃথিবীর যে কোনো প্রান্তে কঠিন, এবং পার্টিকুলারলি মানুষ কখন কোথায় হেদায়েত পাবে কেউ জানে না, কিন্তু সেই জায়গাটা থেকে আপনার গল্পটা অনেক মানুষের জন্য
কি বলবো, অনুপ্রেরণামূলক, আমার জন্য অনুপ্রেরণামূলক। এবং আমি মনে করি যে আপনার ইমেইল অ্যাড্রেসটা আমরা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি যেন মানুষ যোগাযোগ করতে পারে আপনার সাথে। এবং আমি মনে করি যে আমাদের নিজেদের জন্য, নিজেদের সন্তানের জন্য কোরআনের সাথে থাকা এবং ওই কথাটা ফাযকুরুনি আযকুরুকুম। তুমি যদি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করবে। যেখানে আল্লাহর তোমাকে স্মরণ করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ? তো এই জিনিসটা মাথায় রাখাটা itself অনেক, এবং আমি নিজেও এই জিনিসটা খুব মানুষকে বলার চেষ্টা করি যে কোরআনের এই ছোট, ছোট জিনিসগুলো আল্লাহ যে বলছেন এটা এত পাওয়ারফুল যদি আমরা মনে রাখি যে তুমি পৃথিবীর যারই মনে রাখো, পৃথিবীর সে কখনো তোমারে মনে রাখবে না। ধরো পৃথিবীর যে কেউ, সে তোমাকে মনে রাখবে তার স্বার্থের জন্য। পৃথিবীর বেশিরভাগ ক্ষেত্রে এরকম। আপনি কাউরে মনে করলেন, কাউকে ফোন করলেন, কারো কাছে ধার চাইলেন, যাই হোক, পৃথিবীর ওই মানুষটা যে আপনাকে মনে রাখবে এর কারণ একমাত্র যে তার কোনো স্বার্থ আছে। পৃথিবীর বেশিরভাগ ইভেন ছেলেমেয়ের সাথে বাবা-মার সম্পর্কও কোনো না কোনো ক্ষেত্রে স্বার্থের সম্পর্ক হয়ে যায়। যার সমস্ত কিছু সমাধান করার ক্ষমতা আছে আপনার এবং যার কোনো স্বার্থ নাই, উনি আপনাকে বলতেছে আল্লাহ যে ফাযকুরুনি আযকুরুকুম। তুমি তাকে স্মরণ করো, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এবং ডেফিনিটলি আল্লাহ আপনার সব প্রয়োজন একদিকে পূরণ করতে পারে, আরেকদিকে তার কোনো দরকার নাই আপনাকে। হ্যাঁ, অ্যাবসলিউটলি কোনো দরকার নাই। সো এই একটা সম্পর্ক আপনার আছে, যে সম্পর্কটা অন্য পৃথিবীর কারো সাথে মিলবে না এবং যে কোনো সম্পর্কের থেকে পাওয়ারফুল। কিন্তু আমরা ওইটাই মনে রাখি না, সিম্পলি ওই জিনিসটাই মনে রাখি না। আমরা দুনিয়ার মানুষের ফোন নাম্বার সেভ করি, ভিজিটিং কার্ড সেভ করি, আরেকজনের সাথে সেলফি তুলি, পাশের ছবি তুলি, মনে করি এটা হবে সেটা হবে। কিন্তু দিনের শেষে আপনি যার সাথে সেলফি তুলতেছেন বা তুলতে যেতেছেন, সে আপনার ফোনটা ধরবে না। আর যাকে আপনি মনে করলে সে আপনাকে স্মরণ করবে এবং সমস্যাটা সমাধান করতে পারবে, তার ব্যাপারে আপনার কোনো খেয়াল নাই। Even he promised in the Quran, if you just walk to me, I'll run to you. Subhanallah. He promised like 1500 years ago. Are we doing it, practicing it? সো আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। জাযাকাল্লাহু খাইরান আপনার গল্পের জন্য। Yeah. Assalamu alaikum wa rahmatullah. আসসালামু আলাইকুম।